আমরা যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে গত প্রায় 7 বছর 9 মাস ধরে টানা যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি অনলাইনে এবং অফলাইনে বিনামূল্যে, এই প্রশিক্ষণের ফলে আসলে গল্পটা কি, স্টোরিটা কি, এবং যারা এখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জীবনে কি আসলে কোনো পরিবর্তন এসছে, কোনো না কোনো কিছু বদলেছে, কোনো না কোনো ইম্প্যাক্ট তৈরি হয়েছে। সেই ইম্প্যাক্টগুলোর তৈরি করার জন্যই, সেই ইম্প্যাক্টগুলোর গল্প শোনার জন্যই মূলত এই আয়োজনটা আমরা করে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইউটিভি লাইভে। আমরা এই প্রশিক্ষণের মধ্য দিয়ে একটা জিনিস আমরা এস্টাবলিশ করার চেষ্টা করেছি বাংলাদেশে, সেটা হচ্ছে এই কাজটা আমরা বাংলাদেশের জন্য একটা কাজ করছি এবং এই কাজের মধ্য দিয়ে আমাদের বেকারত্ব কিছুটা হলেও দূর করা, আমাদের তরুণ তরুণীদের দক্ষতা বৃদ্ধি করা এবং সেই সব মানুষদেরকে প্রশিক্ষণ দেয়া যারা গ্রামে থাকে, মফস্বলে থাকে, উপজেলা জেলা পর্যায়ে থাকে এবং প্রবাসে থাকে, যাদের আসলে এই প্রশিক্ষণটা একটা নির্দিষ্ট ইনস্টিটিউটে গিয়ে নেয়ার সুযোগটা থাকে না, তাদের কাছে আমরা রিচ করার চেষ্টা করেছি গত প্রায় 7 বছর 9 মাস ধরে। আলহামদুলিল্লাহ, আমরা মানুষের দোরগোড়ায় এই যে এত দারুণ একটা প্রফেশনাল প্রশিক্ষণ, যেটার বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা, 90 দিন ধরে এই প্রশিক্ষণটার, সেইটা আমরা বিনামূল্যে দিচ্ছি, মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। সে ঘরে বসে তার মোবাইল ফোনের মাধ্যমে বা তার ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে সে আমাদের এই প্রশিক্ষণটা প্রতিদিন নিতে পারছে। সো এরকম একটা কর্মযজ্ঞ করতে গিয়ে আমরা অসংখ্য উদ্যোক্তা তৈরি করেছি, তাদেরকে নানান রকম ফ্যাসিলিটেট করার চেষ্টা করেছি, তাদের জন্য অনলাইন হাটের ব্যবস্থা করে দিয়েছি, তাদের সেলের ব্যবস্থা করেছি আমাদের প্ল্যাটফর্মে, এবং অনেকেই এর মধ্যে স্বাবলম্বী হয়ে গেছেন। সো তাদের গল্পগুলো আমরা শুনবো। আজকের গল্পটার মধ্যে একটু ব্যতিক্রম আমরা এনেছি, সেটা হচ্ছে যিনি ঝালকাঠি থেকে এসছেন, ঝালকাঠির সন্তান এস.এম. কাইয়ুম হোসেন। তিনিও যেটা বলছিলেন যে নানান রকমের চেষ্টা করে একটা জায়গায় বিজনেসকে এনে দাঁড় করিয়েছেন এবং এখন মাসে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা সেল করেন। এস.এম. কাইয়ুম, আপনার কাছে আসতে চাই, আপনার যদি পেছনের গল্পটা একটু আমাদের সাথে শেয়ার করেন, যে কেন মাথার মধ্যে আসলো যে আমার উদ্যোক্তা হওয়া দরকার, নিজের জন্য একটা নিজের কাজটা নিজের জন্য তৈরি করা দরকার, এবং সেই সাথে এই ফাউন্ডেশন থেকে আপনি আসলে কি পেয়েছেন? আসসালামু আলাইকুম স্যার। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আসলে সব কিছুই ঠিকঠাক রেখে এখানে আসার একটা তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি মা বাবার প্রতি, একটু লাউডলি বলেন। হ্যাঁ, কৃতজ্ঞতা জানাচ্ছি মা বাবার প্রতি, যারা আমাকে ভালোবেসে বা সাহস দিয়ে একটা অবস্থান তৈরি করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি, যে আপনার এই প্ল্যাটফর্মের যে এগুলো আছে, বিস্তারিত যেগুলো আছে, এগুলো ফলো করে আমি আসলে ভালো একটা অবস্থান তৈরি করতে পারছি। আমি ছোটোবেলা থেকেই নিজে চাকরির প্রতি একটু দুর্বল ছিলাম, যে আমি চাকরি করব না, আমি বিজনেস করব। আমি ছোটোবেলা থেকেই একদম মাঝে মাঝে যে মাহফিলে দোকান টোকান হয়, এই টাইপের দোকান টোকানও মাঝে মাঝে আমি দিতাম। তো আমি 2010 সাল থেকে চাকরি করছি 2022 সাল পর্যন্ত। 2022 সালে আমি চাকরি করা অবস্থায় আমার এক ভাই আমাকে বলল যে ভাই, আপনি তো টুকটাক ব্যবসা বাণিজ্য করতে চান, তাহলে আমি একটা গ্রুপে অ্যাড আছি, যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। এখানে আমি দেখতে পাচ্ছি যে অনলাইনে অনেক সেল হচ্ছে, অনলাইনে অনেক প্রতি সপ্তাহে 2 দিন হাট হচ্ছে, আপনি এইখানে অ্যাড হয়ে দেখেন কিছু করতে পারেন কিনা। আমি তখন চাকরি করি নারায়ণগঞ্জ ইপিজেডে। তখন আমি এই গ্রুপটা অ্যাড হই। অ্যাড হওয়ার পরে আমি দেখলাম যে না, এখানে ক্লাস করলাম, তারপর বিভিন্ন রকম আপনার সেশনগুলো অনেক সময় জয়েন করতে পারতাম না, তারপর সেশনগুলো প্রতিনিয়ত পড়তাম। পরে দেখলাম যে না, এখানে ভালো একটা মোটামুটি অবস্থান তৈরি করার জায়গা। এরপরে আমি আমি আরেকটু বলতে চাই, সেটা কৃতজ্ঞতা জানাতে চাই আমি আমার মামাতো ভাইয়ের প্রতি। ওর একটা বিজনেস আছে, তো আমি ওর সাথে আলাপ করলাম যে তুই তো জার্সি বা টি শার্ট এগুলো ইভেন্টের নিয়ে কাজ করো, আমি এগুলো করতে চাই, আমার একটা গ্রুপ আছে, আমি এই গ্রুপের মাধ্যমে হয়তো পোস্ট করলে অনলাইন কিছু সেল আমি করতে পারবো। এরপর আমি ওর সাথে আলাপ করলাম, ও বললো ঠিক আছে আপনি করেন, আমার যেটা কস্টিং সেটা আপনি আমাকে দিবেন,
বাকিটা আপনি আপনার প্রফিট হিসাবে নেবেন। এরপরে আমি প্রতিদিন আপনার সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত অফিস করতাম। অফিসের শেষে আমি ওর অফিসে যেতাম, যে প্রতিদিন যেতাম। যাওয়ার পরে ওর এখানে ডিজাইনার ছিল, ওই ডিজাইনার দ্বারা আমি ডিজাইন করাই, নতুন নতুন কিছু ডিজাইন অথবা ক্রিকেট খেলার যে বাংলাদেশের জার্সি বা বিভিন্ন ইভেন্টের জার্সি, এগুলো আমি 1 পিস 2 পিস স্যাম্পল করে আমি গ্রুপে পোস্ট করি। আপনার হচ্ছে প্ল্যাটফর্মে, যেটা আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, এখানে পোস্ট করি। পোস্ট করার পরে আমার বিভিন্ন রকম সেল আসে। আমার মনে আছে যে আমি একটা পোস্ট করছিলাম, ওই একটা পোস্ট দ্বারা আমার বাংলাদেশের তখন টি-20 বিশ্বকাপ চলে, ওই টি-20 বিশ্বকাপের 100 জার্সি সেল করছিলাম। মাশাআল্লাহ। প্রথম পোস্টেই আমি 100 জার্সি সেল করছিলাম, যেটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মের একজন ব্যক্তি ল্যাপটপ বিক্রি করে, উনি ল্যাপটপের সাথে একটা গিফট করছে। এটা হচ্ছে আমার একটা প্রথম পোস্টের অপশন। এরপরে আমি এগুলো যখন করতে করতে দেখলাম যে না, আমি আসলে অফলাইনেও কিছু সেল করছি, বিভিন্ন জায়গায় মার্কেটিং করলাম। নিজে যাওয়ার পরে অফিস বন্ধ যেদিন থাকতো ওই দিনকে মার্কেটিং করতাম। করার পরে যখন হচ্ছে একটু মোটামুটি পরিচিত হয়েছে, তখন আমি মামাতো ভাইয়ের সাথে আলাপ করলাম যে ভাই আমি কি করব, চাকরিটা ছেড়ে দিব, তুই যদি আমাকে একটু হেল্প করো, আমার এই গ্রুপটা আছে, আমার অনলাইন আছে, আমার অফলাইন আছে, তাইলে আমি হয়তো একটু লাইনে দাঁড়ানোর চেষ্টা করতে পারি। পরে আমাকে বললো যে ঠিক আছে, তাহলে আপনি চাকরিটা ছেড়ে দেন। এই একদম আমি জিরো, আমার হাতে 1 টাকাও ছিল না। আমি তখন স্যালারি পেতাম মাত্র 11,000 টাকা। তো হচ্ছে তখন আমি এটা ছেড়ে আমি হচ্ছে ওর কাছে আসলাম। এরপরে আমাকে ও জার্সি তৈরি করে দিত, ওর দোকান আছে, ওইখান থেকে আমি জার্সি নিতাম, নিয়ে আমি বরিশাল সেল করতাম, কুমিল্লাতে সেল করতাম, ঢাকার কিছু জায়গায় সেল করতাম, গুলিস্তানে সেল করতাম। আর হচ্ছে পাশাপাশি আমাদের এই গ্রুপে পোস্ট করতাম, অনলাইনে পোস্ট করতাম, আমার একটা পেজ আছে, পেজে পোস্ট করতাম। এই জায়গাগুলোতে আমি মোটামুটি একটা অপশন তৈরি হয় আমার। আর আপনার যে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের গ্রুপে আপনার সেশনগুলোতে একটা কথা সবচেয়ে বেশি লেখা থাকে, লেগে থাকো, তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব। এই যে কথাগুলো, এই কথাগুলো আমাকে আসলে অনেক বেশি সাহস যোগাইতো যে না, আসলেই আমি পারবো, সবাই পারলে আমিও পারবো। যখন আমি আপনার পেজের উদ্যোক্তাগুলো দেখতাম যে এরা হচ্ছে অনেক বড় বড় ব্যবসায়ী, তারা এই গ্রুপে এসে সফলতা অর্জন করছে, তাহলে কেন আমি পারবো না? এইটা চিন্তা করে আমি তাদেরকে ফলো করতাম, আমি গ্রুপটাকে ফলো করতাম, আপনার সেশনগুলোকে ফলো করতাম। করার পরে হচ্ছে আমি মোটামুটি নিজেকে শক্ত মনোবল, ইভেন আমি পারবো, এই জিনিসটা আমার হচ্ছে মনের ভিতরে ধারণ করায় আমি হচ্ছে কাজ শুরু করি পরিপাটিভাবে। এরপরে আমি হচ্ছে 1.5 লক্ষ টাকা আমার বাড়ির থেকে ইনভেস্ট করি। আমার মায়ের কাছে বলি যে মা, এইভাবে আমি করতেছি, এখন আমার কিছু টাকার দরকার। আমার মা হচ্ছে আমার এক ফুপুর কাছ থেকে 1 লক্ষ টাকা ধার করে, আর আমি আমার হচ্ছে মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আমার মাধ্যমে আমি 50,000 টাকা ধার করি। এই 1.5 লক্ষ টাকা নিয়ে আমি শুরু করি। 1.5 লক্ষ টাকা আবার শুরু করার পরে আমার এই 1.5 লক্ষ টাকা হচ্ছে ইনভেস্ট করে আমি টোটাল কাপড়ের দোকানে কিছু টাকা বাকি, যেখান থেকে সুইং করছি ওখানে কিছু টাকা বাকি, এভাবে আমি হচ্ছে 3 লক্ষ টাকা প্রোডাক্ট তৈরি করি। ওকে, 3 লক্ষ টাকার প্রোডাক্ট তৈরি করার পরে আমি মাত্র 30 থেকে 40,000 টাকার প্রোডাক্ট ন্যায্য মূল্যে সেল করতে পারছি। বাকি কোনো প্রোডাক্ট আমি সেল করতে পারিনি, কারণ আমি যে প্রোডাক্টগুলো তৈরি করছিলাম ওইটা হচ্ছে মানে বছরের একদম শেষ সময়তে, যখন বছর শেষেই আবার তাদের জার্সি বা হচ্ছে ক্লাবের জার্সিগুলো চেঞ্জ হয়, তা আমি তৈরি করার পরেই নতুন জার্সিগুলো আবার বের হয়ে গেছে, এই জন্য আমি আর সেল করতে পারি নাই। এরপরে ওই প্রোডাক্টগুলো অনলি ফর আমি শুধু 60 টাকায় বিক্রি করছি, যেখানে আমার ইনভেস্ট ছিল 160 টাকা পার পিসে, কিন্তু সেটা আমি শুধু 60 টাকায় হচ্ছে সেল করছি। এখানে আমার ভালো একটা লস প্রজেক্ট, কিন্তু আমার মধ্যে একটা জিনিস কাজ করতো, আমি পারবো, মানে তুমিই পারবে। আপনার এই কথাটা আমি রাস্তায় হাঁটতাম স্মরণ করতাম, যখন আমার প্রোডাক্ট সেল করতে যাইতাম সেল হইতো না, বা এক জায়গায় গেলে 10টা জায়গায় মানে 10 বার গেলে সে অর্ডার করতো না, হ্যাঁ ভাই পরে আসেন, টাইম দিত না, আবার যেতাম। তারপর আমার মনে হইতো না, আমি হয়তো পারবো, আমি যখন এত দূরে আসছি আমি পারবো। এই কথাটাকে আমি মানে অনেকভাবে হচ্ছে রিয়েলাইজ করছি, আল্লাহর উপরে ভরসা রাখতাম। এরপরে আমি হচ্ছে বিগত 1 বছরে আমি কোনো লাভ, কোনো প্রফিট, কোনো কিছু করতে পারিনি, শুধু আপনার যতটুক আসছে ওরা নিজে চলে ফিরে খাওয়া দাওয়া করার মতো অবস্থান আর কি। এরপরে বিগত 1 বছর পরে আমি হচ্ছে আমার মামাতো ভাইয়ের সাথে আবার আলাপ করলাম যে আসলে আমি কি করব, এইভাবে তো হচ্ছে না।
পরে বলল যে ঠিক আছে, তাইলে আপনি একটা কাজ করেন, আমার কাছ থেকে একটা মেশিন নেন। হ্যাঁ, একটা মেশিন নেন। ও আমাকে বিনা টাকায় একটা ঘর, একটা মেশিন, একটা এসি, এগুলো সব সহ 7 লক্ষ টাকা দাম ধরে আমাকে বসাই দিল। বলল যে আপনি হচ্ছে এইখানে বসে কাজ করেন। প্রথম আমি যেদিন কাজ করলাম, প্রথম মাসে একজন ডিজাইনার রাখছি, ডিজাইনারের বেতন ছিল তখন 13,000 টাকা। কিন্তু আমি যে কাজ করছি ওই আবার আমাকে কাগজ দিত, কালি দিত, এগুলো দিয়ে কাজ করার পরে আমার কোনো প্রফিট আমি নিতে পারি নাই, কারণ কাজ কম। ওটা দিয়ে আমার ঘর ভাড়া, আমার স্যালারি, ডিজাইনারের বেতন, এগুলো দিয়ে আমার হচ্ছিল না। তারপর আল্লাহর রহমতে আমি আমার মায়ের সাথে শেয়ার করলাম। শেয়ার করার পরে আল্লাহর কাছে অনেক চাইলাম। আমি এক প্রকার ভেঙে পড়ছিলাম যে মনে হয় সম্ভব না, কিন্তু তারপর একটা কথাই মাথায় ছিল, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। হ্যাঁ, লেগে থাকতে হবে। এই যে কথাগুলো, এইগুলো আসলে মানে সব সময় আমি আমার নিজের মধ্যে করতাম, এখনও আমি করি। ইভেন আমার পাশে যদি কেউ থাকে তাদেরকেও বলি যে লেগে থাকো, হবেই। আর যারা আমার কাছে আসে আমি তাদের এই গ্রুপটা সম্পর্কে ধারণা দেই, তারাও জয়েন হয়। যাই হোক, তো এরপরে আমি ওই জায়গাটাতে ছিলাম। বিগত 6 মাস পরে আমার একটা অর্ডার আসলো সৌদির 20,000 পিস। এই যে অর্ডারটা আমি পাইলাম, এই অর্ডারটা কাজ করে দেন আমি আমার পিছনের লস এবং আমার যে ছিল মানে দেনা টেনা ছিল, এটা মোটামুটিভাবে একটা দাঁড় করাইছি। সৌদি অর্ডারটা কীভাবে আসলো? সৌদির অর্ডারটা আসলো, বিভিন্ন লোক সৌদির কাজ করে, সৌদির যে ক্লাবগুলো থাকে আপনার, বিভিন্ন ক্লাবের যে ফুটবল ক্লাবগুলো থাকে ওর কাজ বিভিন্ন বাংলাদেশি লোকেরা করে। ওরা হয়তো মানে এক লোক আমার কাছে হঠাৎ আসছে যে ভাই আমার এরকম কিছু কাজ আছে, আপনি আমাকে স্যাম্পল দিলে কাজটা হতে পারে। আমি এরপরে স্যাম্পল ট্যাম্পল করে দিলাম। দেন আমার স্যাম্পল দেখে তার ভালো লাগলো, এরপরে এসে আমার সাথে সরাসরি এসে কন্ট্যাক্ট করছে। পরে কি ওদের সাথে আরো কাজ করে? হ্যাঁ, এখন রানিং চলতেছে। হ্যাঁ, রানিং চলতেছে। আর গত বছর কাজ করছি, এবারও কাজ করতেছি। গত বছর করছি 20,000, এবার আল্লাহর রহমতে 40,000 পিসের অর্ডার আমার আছে। আমি রানিং কাজ করি, ইভেন আজকেও কাজ চলতেছে আমার ফ্যাক্টরিতে। যাই হোক, তো এই তো আপনি কি শুধু জার্সি নিয়েই কাজ করেন? না, আমি কাজ করি মেয়েদের 3 পিস, টি শার্ট, পাঞ্জাবি, বেডশিট, তারপর শার্ট, এগুলোর যত রকম প্রিন্ট আছে এই প্রিন্ট নিয়ে কাজ করি। পার্টি আমার ক্লায়েন্ট যারা আছে তারা ডিজাইন দেয়, ওই ডিজাইন ওই ডিজাইন অনুযায়ী আমরা ডিজাইন করে দেন আমরা তাদের ফেব্রিক্সে আমরা প্রিন্ট করে দিই। ওকে ওকে। আর জার্সি বিভিন্ন। এখন মাসের সেল কেমন? এখন আমার মাসের সেল আছে প্রায় 7 থেকে 8 লক্ষ। মাঝে মাঝে যখন একটু ব্যবসায়িক ভালো থাকে তখন একটু বেশিই থাকে। আপনার বয়স কত? আমার বয়স এখন 32। বিয়ে করেছেন? জি, বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। থাকেন কোথায়? আমি থাকি নারায়ণগঞ্জে, সাইনবোর্ড এলাকায়। থাকেন? জি, ভেরি গুড। তো এই পড়াশোনা করেছেন কোথায়? আমি পড়াশোনা করেছি বরিশালে। কতদূর পড়েছেন? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, ডিগ্রি করেছেন। তো এই যখন যে সময়টাতে আপনি খুব লস করছিলেন, হচ্ছিল না, আগাচ্ছিল না, পড়ে যাচ্ছেন, আবার লস হচ্ছে, সেই সময়টাতে মানে কি মনে হয়েছিল যে আপনাকে দিয়ে মানে বা আপনার আশেপাশের লোকজন কি বলতো আপনাকে? আসলে যখন স্যালারি চাকরি করতাম, যখন লস হচ্ছে তখন অনেক মানুষই হয়তো বেশি গুরুত্ব দিত না, বা একটা কথা বললে সেটা রাখার অপশন ছিল না, বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও হয়তো মানে বিষয়টা গুরুত্ব দিত না, বা স্বাভাবিক মনে করতো যে ও কি করে এরকম। আর এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা, যে এখন এলাকাতে গেলে 5টা বন্ধু বান্ধব আসে, কি খাওয়াবি, হ্যাঁ চল আজকে তুই খাওয়াবি, এটা একটা ভালো লাগা যে না আসলে আমি হয়তোবা ওই জায়গাটার থেকে একটু সরে উপরে আসতে পারছি, এরকম একটা বিষয়। যার কাছ থেকে আমি 500 টাকা ধার পাইলে ফোন রিসিভ করতো না, সে এখন 50,000 টাকা দেওয়ার জন্য থাকে। এটা প্রুফ, মানে এটা বাস্তবতা প্রুফ যে আমি প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে চাই। হ্যাঁ, আমার সাথে অনেক আছে, আমার ফ্রেন্ড সার্কেল অনেক আছে যারা বলে যে ভাই আমি তোর সাথে ইনভেস্ট করব। ইভেন আমার আত্মীয় স্বজন আছে যারা আমাকে বলে যে টাকা লাগলে নিয়ে ইনভেস্ট কর, এরকম একদম বাস্তবতা আছে। আর আমার যে ফ্রেন্ড সার্কেল তারা তো অনেক আছে, আবার যার নাই সে আফসোস করে যে আমার থাকলে তোরে হয়তো 5 লাখ টাকা দিতাম যে তুই ইনভেস্ট কর, এরকম। তো এই টাইপের যে লোকগুলো আছে তাদেরকে আমি বলি
বিশেষ করে আমার 3টা ফ্রেন্ড আছে আমাদের ঝালকাঠি জেলার নলছিটিতে, আমি হচ্ছে গ্রুপে অ্যাড করে দিছি যে কোনো মাধ্যমে। তো আমি এই গ্রুপটার কথা বলি যে এইখানে থাক, এইটা আগে শেখ, এরপরে আমার সাথে যোগাযোগ করিস। এই আপনার এই যে লসের সময়টাতে, যে সময়টা আপনি পার করেছেন, আপনি পরিবারের কিছু টাকা লস করেছেন, হ্যাঁ, তারপরে পরবর্তীতেও স্ট্রাগল করেছেন, এই সময়টাতে আপনার কি কি লার্নিংগুলো কি কি ছিল? এই সময়তে আসলে যখনই আমি লস প্রজেক্ট হচ্ছে, মানে লসগুলোর কারণগুলো কি কি ছিল? লসগুলোর কারণ হচ্ছে, একটা তো বললেন আপনি টাইমলি প্রোডাক্ট বানাইতে পারি নাই, হ্যাঁ, সময় পার হয়ে সময় পাই নাই। তারপর হচ্ছে আমার নেটওয়ার্কিং ছিল না, খুব সামান্য নেটওয়ার্কিং ছিল। তারপরে হচ্ছে ধরেন আমি একটা মার্কেটিংয়ে যাব, দূরে মার্কেটিংয়ে যাব, সেই পরিমাণ টাকা আমার কাছে ছিল না। মনে হয়তো আমি তো লসে আছি, তাহলে আমি যে মার্কেটিংটা করবো, আমি যে নেটওয়ার্কটা করবো, এখানে তো একটা ইনভেস্ট দরকার, সেটা আমার কাছে ছিল না। এই কারণগুলোতেই হয়তো হয়ে ওঠে নাই। কিন্তু এখন আমি যে এই গ্রুপটাতে জয়েন করছি, এখন আমার যেখানে বলেন বাংলাদেশের খুলনা, কুমিল্লা, রাজশাহী, পাবনা, হ্যাঁ, এই টাইপের কিছু হচ্ছে আমার কাস্টমার হয়েছে এই গ্রুপের মাধ্যমে, যারা হচ্ছে আমার কাছ থেকে কম বেশি, ইভেন আমার বরিশালেরও আছে, কম বেশি আমার কাছ থেকে জার্সিগুলো নিয়ে বা আমাকে নক করে যে ভাই আমাকে এই টি শার্টটা বানিয়ে দিতে হবে, আমাকে দেন, আমি দিছি। তারপরে হচ্ছে বিভিন্ন জার্সি যখন হয় যে আমাকে এটা দেন। তো এই যে লোকগুলা, এগুলো সব আমার গ্রুপ থেকে। অনলাইনের যে লোকগুলা বা অফলাইনেও এখন যে হয়েছে, আমার 100% লোক থেকে প্রায় 70% লোক আমার এই হচ্ছে গ্রুপ থেকে। তার মানে গ্রুপে সেলের একটা, যেটা বন্যাও বলছিল, একটা বড় অ্যাডভান্টেজ আপনি পেয়েছেন, যেটা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করছে। যারা নতুন করে শুরু করতে চায়, সাহস পাচ্ছে না, তাদের জন্য আপনার কি বলার থাকবে? তাদের জন্য আমার বলার থাকবে যে তারা, আপনার একটা কথা স্মরণ করতে হবে যে আমি পারবো, লেগে থাকতে হবে, আর অনেক পরিমাণ পরিশ্রম দিতে হবে। সে যদি এভাবে হয়, তাহলে আমি অনলাইনে একটা পোস্ট করছি, এই পোস্ট দেখে আমাকে অর্ডার করবে, এটা না, ওটা নিয়ে কাজ করতে হবে, একবার না 100বার পোস্ট করতে হবে। ওইটাকে কিভাবে হচ্ছে পৌঁছানো যায়, সেটা হচ্ছে লিঙ্ক তার তৈরি করতে হবে। আর হচ্ছে পরিশ্রম যেটা, তার এইটার প্রতি অনেক সময় দিতে হবে, নিজের ঘামটাকে তার শরীর থেকে অবশ্যই বের করতে হবে। যদি সে নেটওয়ার্ক কি জিনিস, আপনি যে আজকে এখানে আসবেন, সেই তথ্যটা দিয়েছে কিন্তু আমাকে দুবাই থেকে। জি, হ্যাঁ, তাইলে এই যে নেটওয়ার্ক, কল্পনা করেন, আমি কিন্তু ঝালকাঠি থেকে বা বরিশাল থেকে আপনাকে চিনি নাই, আমি আপনাকে চিনেছি দুবাই থেকে। এই যে আপনাদের জন্য সারা পৃথিবীটাকে হাতের মুঠোয় করে এনে দিয়েছি, সেটার সুফল আলহামদুলিল্লাহ আপনারা পাচ্ছেন। জি, ইনশাআল্লাহ। আপনি বোধহয় বলছিলেন যে আমার রাগ অনেক কমে গেছে। হ্যাঁ, একটু বলেন তো কিভাবে কমে গেল? এই গ্রুপে আইসা আমি সবচেয়ে বেশি যেটা হচ্ছে, আমার যদি 100% রাগ থাকে, সেখান থেকে আমার এখন 20% রাগ আছে। আমি হচ্ছে আমার রাগের লাভ নাই আসলে, লস ছাড়া না, রাগে কোনো লাভ নাই। আমার ফ্যামিলি আমাকে মানে আমার সাথে কথা বলতে ভয় পাইতো। আমার যে ফুপুরা আছে, আমার যে হচ্ছে মানে বাড়ির যে লোকজন আছে, তারা আমার সাথে কথা বলতে ভয় পাইতো যে ওরে কথা বলে রাগ করে যাবে, ওর সাথে বলা যাবে না। আমার এক ফুপু আছে, ইন্টারেস্টিং কাহিনী, যদি আমি আসি, যদি আমারে দেখে, ওরে বাবা আমি এখান থেকে যাই, এরকম একটা। কিন্তু এখন আমার মধ্যে সেই 80% রাগ নাই, যেটা আমি হচ্ছে অনেক বেশি বিরক্ত হইলেও ওই রাগটা আমার মধ্যে এখন আর আসে না। শান্তি লাগে না, একটু শান্তি লাগে, এবং হচ্ছে নিজের কাছে রিল্যাক্স লাগে যে না, আমি আসলে মানুষের সাথে বিনয়ী হইতে পারছি। আপনার যে হচ্ছে একটা সেশন আছে, আমি পড়েছি যে বিনয়ী, এটা নিয়ে আমি আমার পেজও, মানে আমার পেজ বলতে আমার ফেসবুকে যে আইডিটা আছে, ওটাতেও পোস্ট করছি যে আপনি বিনয়ী হন, বিনয়ী হইলে অনেক লাভ আছে। বিনয়ী হলে কী করতে হবে, একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে বিনয়ীর সাথে, এটা আমি শিখেছি। কিভাবে একটা মানুষকে কথা বলে বিভিন্নভাবে আঁকড়ানো যায়, সেটা আমি শিখেছি। এরকম অনেক তথ্য আমি এখান থেকে, এবং এইটার উদ্যোক্তা জীবনে তো এটার যে ব্যবহার এত বেশি, কারণ আপনাকে তো কাস্টমার হ্যান্ডেল করতে হবে। জি জি, অবশ্যই। আপনি যদি রাগী হন, বিনয়ী না হন, আপনার মুখে যদি স্মাইল না থাকে, কাস্টমার তো চলে যাবে। জি, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। কায়ুমের স্বপ্ন কি? আগামী 10 বছর পরে কায়ুম নিজেকে কোথায় দেখতে চায়? আমি আগামী 10 বছর পরে আমাকে দেখতে চাই যে আমার অফিসে এখন হচ্ছে 3 জন কর্মী আছে, একজন ডিজাইনার, 2 জন মেশিন অপারেটর। আমি আগামী 10 বছরে দেখতে চাই যে আমার এখানে হয়তো 30 জন 40 জন লোক কাজ করবে। এই জায়গাটা হচ্ছে আমি দেখতে চাই। আর দেখতে চাই আগামী 10 বছর পরে এই ইউটিউব লাইভে এসেই আমি আবারও বলতে চাই
যে আমি এই গ্রুপ থেকে বা আমার স্ট্রাগল থেকে আমি কত বড় হচ্ছে জায়গায় যেয়ে পৌঁছেছি, এইটা আমি আগামী 10 বছর পরে আবারও বলতে চাই। ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হোক। লাস্ট 30 সেকেন্ড। আমি বলতে চাই যে হচ্ছে এই গ্রুপে যারা আছে, যারা এই গ্রুপে কাজ করতেছে বা আরও নতুন যারা আসবে, তাদেরকেও যদি তারা মেসেজটা দেয়, সেটা হচ্ছে যে আপনি একজন ভালো মানুষ হন, আপনি লেগে থাকেন, আপনি সেশনগুলো পড়েন, আপনিও পারবেন, আমি পেরেছি আপনিও পারবেন, এইটাই আমার শেষ মেসেজ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে ইউটিউব লাইভে এসে আপনাদের গল্প শেয়ার করার জন্য। দর্শক শুনলেন আমাদের দুজন উদ্যোক্তার গল্প, এবং লাস্ট যে কথাটা কায়ুম বলল, এই কথাটা আমিও আপনাদেরকে বলতে চাই যে তারা যদি পারে আপনি কেন পারবেন না। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, নিজেকে তৈরি করা, নিজেকে বলা। কারণ আপনি যে যে অবস্থান থেকে বড় হয়েছেন, বেড়ে উঠেছেন, তারাও সেই জায়গা থেকে এসেছে, আমিও সেই জায়গা থেকে এসেছি, একেবারে গ্রাম থেকে এসেছি। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু অসীম সম্ভাবনা আছে। ঝামেলাটা হলো আমরা সেটা ব্যবহার করার সুযোগ পাই না। সেই জন্য আপনার প্রতিদিন কার সাথে আপনি মেলামেশা করেন সেটা জানা, সেটা চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বপ্ন দেখা মানুষের সাথে মেলামেশা করেন, আপনি স্বপ্নবাজ মানুষ হবেন। আর আপনি যদি হতাশ মানুষের সাথে মেলামেশা করেন, আপনি নেগেটিভ মানুষ হবেন, হতাশ মানুষ হবেন, আপনার জীবনে কোনো উন্নতি হবে না। আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনি 10 জন উদ্যোক্তার সাথে মেলামেশা করেন, 11 নম্বর উদ্যোক্তা আপনি হবেন। আপনি উদ্যোক্তাদের জীবনী পড়েন, আপনি প্রশিক্ষণ নেন, যেটা আপনাকে টাকা দিয়ে নিতে হচ্ছে না, আপনার নেটওয়ার্ক তৈরি করেন। আজকের সমাজে সবচেয়ে শক্তিশালী সেই মানুষ যার নেটওয়ার্ক যত বড়। সো নেটওয়ার্কটা বড় করেন, তাতে আপনার ব্যবসাটাকে বড় করার সুযোগ তৈরি হবে। আমি বলছি না যে নেটওয়ার্ক নিয়ে পড়ে থেকে আপনি কিছুই করেন না, শুধু মানুষ আপনাকে চিনলো, অথচ আপনার নিজের কোনো অবস্থান পরিবর্তন হলো না, তাতে কিন্তু কোনো লাভ নেই। আপনাকে মানুষ চিনবে হচ্ছে আপনার নিজের অবস্থান পরিবর্তন করার জন্য, সেখান থেকে সুযোগ, যে অপরচুনিটিগুলো আছে সেগুলোকে ব্যবহার করার জন্য। সো এই দুজনের গল্প থেকে নিশ্চয়ই আপনারা অনুপ্রাণিত হয়েছেন যে একই স্বপ্ন আপনি দেখতে পারেন এবং আপনি চাইলে তার থেকেও বেটার কিছু করতে পারেন। অনেক ধন্যবাদ।